লিপি, এই নাও, আজকে একদম চর্বিওয়ালা মটন এনেছি। আজকে ছুটির দিনে জমিয়ে মটন কষার ভাত খাবো। যাও, তুমি রান্না করে নাও। এই শুনে লিপি রান্নাঘরে রান্না করতে চলে যায়, কিন্তু লিপি মোটেও মাটন কষা কিংবা ভাত রান্না করে না। সে মাটন সিদ্ধ করে তার মধ্যে কিছু মশলা দিয়ে ভেজে নিয়ে মাটন ম্যাগি তৈরি করে। অন্যদিকে সবাই স্নান করে দুপুরে খাবার খাওয়ার জন্য চলে আসে, কিন্তু লিপি যখন সবাইকে ম্যাগি খেতে দেয় তখন সবাই তার উপর খুব রেগে যায়। দেখ দেখ, তোর বউয়ের কীর্তি দেখ, আজকেও সেই দুপুরে ম্যাগি বানিয়েছে। বিয়ের পর থেকে 1 মাস ধরে তোর বউ দুপুরবেলা করে আমাদের শুধু ম্যাগি বানিয়ে জোর করে করে খাওয়ায়। আমরা একেবারে অতিষ্ঠ হয়ে গেলাম। কি ব্যাপার লিপি, তুমি 1 মাস ধরে দুপুরবেলা আমার পরিবারকে শুধু ম্যাগি বানিয়ে খাওয়াচ্ছ? আজকে যদি আমি বাড়িতে না থাকতাম তাহলে তো জানতেই পারতাম না। আমাকে ব্যবসায়িক সূত্রে প্রত্যেকদিন সকাল থেকে রাত পর্যন্ত তো বাইরে থাকতে হয়। রবিবারেও আমি বাড়িতে থাকি না, আর আমি বাড়িতে না থাকার সুযোগে তুমি আমার বাবা মায়ের উপর অত্যাচার করো। হ্যাঁ রে খোকা, তোকে অনেক দিন ধরেই বলবো বলবো ভাবছিলাম, কিন্তু সংসারে অশান্তি হবে ভেবে কিছু বলতে পারিনি। তুই বাড়ি থাকিস না বলে তোর বউ আমাদের জন্য কিছুই আলাদা করে রান্না করতে চায় না। 2 মিনিটের মধ্যে ম্যাগি বানিয়ে আমাকে আর তোর বাবাকে খেতে দেয়। মায়ের মুখে এমন কথা শুনে রাকেশ প্রচণ্ড পরিমাণে রেগে যায়, আর সে তখনই উঠে দাঁড়িয়ে লিপিকে ঠাসিয়ে একটা চড় মারে। সেই সাথে টেবিলে রাখা মাটন ম্যাগি বাইরে টান মেরে ছুঁড়ে ফেলে দেয়। এমন সময় লিপি চিৎকার করতে শুরু করে, আমি যা করেছি বেশ করেছি। হ্যাঁ, আমি 1 মাস ধরে দুপুরবেলা করে তোমার বাবা মাকে ম্যাগি খাওয়াচ্ছি, কিন্তু আমি কেন এরকম করেছি তার পেছনে নিশ্চয়ই তো কোনো কারণ আছে। এক হাতে কখনো তালি বাজে না। তুমি আমাকে কিছু জিজ্ঞাসা না করিয়ে আমার গায়ে হাত তুললে। এই বলে লিপি আসল ঘটনা বলতে শুরু করে। 1 মাস আগে প্রচণ্ড গরমের মধ্যেই লিপি এবং রাকেশের বিয়ে হয়। রাকেশ এক বড় ব্যবসাদার ছিল। প্রত্যেক দিন সকালবেলা রাকেশ ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বেরিয়ে যায়, আর অনেক রাত্রিবেলা বাড়িতে ফিরে আসে। বিয়ের পরের দিন সকাল সকাল লিপি ঘুম থেকে উঠে তার শাশুড়ি মাকে বলে, মা, আপনাদের রান্নাঘরটা কোথায়? আমি তো খুঁজেই পেলাম না। কালকে রাতে আপনি বললেন আজ থেকে আমাকে রান্না করতে হবে, তাই আমি তাড়াতাড়ি উঠে পড়েছি। আরে রান্নাঘর খুঁজে পাবে কি করে? আমাদের রান্নাঘর তো 3 তলার উপরে। আসলে আমার খুব ইচ্ছা ছিল আমি বড় করে রান্নাঘর বানাবো, কিন্তু নিচে সেরকম জায়গা না হওয়ায় 3 তলাতেই আমরা রান্নাঘর বানিয়েছি। চলো আমার সাথে। এই বলে কাকুলি দেবী তার নতুন বৌমাকে নিয়ে 3 তলার রান্নাঘরে যায়। সেই রান্নাঘরটা দেখে লিপি খুবই খুশি হয়, কারণ রান্নাঘরে বড় একটা এসি লাগানো থাকে, যা দেখে লিপি মনে মনে ভাবে, বাবারে বাবা, 3 তলার উপরে রান্নাঘর শুনে আমি তো টেনশনে পড়ে গিয়েছিলাম। এখন যা গরম পড়ছে, এসি না থাকলে দুপুরবেলায় রান্নাঘরে রান্না করা কিছুতেই সম্ভব হতো না। এই ভেবে লিপি খুব খুশি মনে সকালে বেশ ভালো ভালো খাবার দাবার রান্না করে এবং তার পরিবারকে খেতে দেয়। যেহেতু তখন সকাল 7টাও বাজেনি, তাই অত সকালে এসি চালানোর প্রয়োজন পড়ে না। অন্যদিকে সকালে খাওয়া দাওয়া করার পর রাকেশ নিজের কাজে বেরিয়ে যায়। এদিকে লিপির নিচের সমস্ত কাজ মিটিয়ে বেলা 12টা নাগাদ উপরে রান্নাঘরে রান্না করতে চলে যায়, কিন্তু তখন সেই রান্নাঘরের মধ্যে প্রচণ্ড গরম থাকে। বাবারে বাবা, এখানে তো ভীষণ গরম। না না, এসি ছাড়া রান্না করাই সম্ভব নয়, এসিটা চালিয়ে নিই। এই বলে লিপি এসি চালিয়ে সবজি কাটতে শুরু করে, কিন্তু তখনই সেখানে লিপির শাশুড়ি মা চলে আসে। এ কি, তুমি কাকে জিজ্ঞাসা করে এসি চালিয়েছ? তোমার সাহস তো কম নয়। তোমার রান্না করতে এখন 2-3 ঘন্টা সময় লাগবে। একটানা এতক্ষণ এসি চললে কত টাকা বিল আসবে জানো? এসি চালানোর কোনো দরকার নেই, এই আমি বন্ধ করে দিলাম। শাশুড়ি মায়ের এমন ব্যবহারে লিপি খুবই অবাক হয়। এ কি বলছেন আপনি? রান্নাঘরটা কতটা গরম বলুন তো? এই দুপুরবেলায় এখানে দাঁড়িয়ে রান্না করা তো খুবই দুষ্কর। আপনারা যখন এসি ব্যবহার করবেন না, তাহলে এত বড় এসি রান্নাঘরে লাগিয়েছেন কেন? তুমি এমন করছো যেন তুমি ভীষণ বড়লোক পরিবার থেকে এসেছো। তোমার বাপের বাড়িতে তো কোনো এসি ছিল না, বড্ড এসি খাওয়ার শখ হয়েছে। গরমকালে বিয়ে হয়েছে, বাপের বাড়ি থেকে তো যৌতুকে এসি কিংবা ফ্রিজ আনতে পারতে। আমার ছেলেটাকে ফাঁসিয়ে বিয়ে করেছো সারা জীবন সুখ করবে ভেবে।
তোমাকে এই বাড়িতে আমি সুখ ভোগ করতে দেব না। বিয়ের পর শাশুড়ি মায়ের এরকম ভয়ঙ্কর রূপ দেখে লিপি ভীষণই রেগে যায়। তার উপর লিপিকে আজকে প্রায় 10 রকম পদ রান্না করতে বলা হয়। আমার দিকে বড় বড় চোখ বার করে কি দেখছো? রান্না শুরু করো। যা যা রান্না করতে বলেছি সব হওয়া চাই। আমি আর তোমার শ্বশুর মশাই কিন্তু খেতে খুব ভালোবাসি। আর শোনো, আমের চাটনিতে চিনি দেবে না, গুড় দেবে। উফ বাবারে, কি গরম! যাই নিচে নেমে যাই। কাকুলি দেবী বড় জোর 5 মিনিটের মতোই রান্নাঘরে দাঁড়িয়ে থাকে, কিন্তু তার মধ্যেই সে প্রচন্ড ঘেমে যায়। তাই সে তাড়াতাড়ি নিচে নেমে এসি চালিয়ে বসে পড়ে। কিন্তু লিপি এরকম অন্যায় কিছুতেই মেনে নিতে পারে না। ছোটবেলা থেকেই সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখে এসেছে। বিয়ের আগে ভালো মানুষ সাজার নাটক করে এখন নিজেদের রূপ দেখাচ্ছে। আমাকেও চেনে না, আমি কেমন মেয়ে। পোলাও খাবে, চিংড়ি মাছের মালাইকারি খাবে, চিকেন খাবে, মটন খাবে, 5 রকমের ভাজাভুজি খাবে। আমি কিছুই রান্না করব না। এই গরমে রান্নাঘরে আমি 2 মিনিটের বেশি দাঁড়াতে পারবো না। আর 2 মিনিটে শুধুমাত্র ম্যাগি তৈরি করা যায়, তাই আমি ওদের জন্য ম্যাগি বানাবো। এই বলে লিপি পাশের দোকান থেকে অনেকগুলো ম্যাগি কিনে নিয়ে আসে। সে ম্যাগি ছাড়া অন্য কোনো খাবার রান্না করে না। দুপুরে কাকুলি দেবী তার স্বামীকে বলে, এই চলো চলো, নতুন বৌমার হাতের রান্না খাবে চলো। আজকে বৌমাকে অনেক রকমের খাবার রান্না করতে বলেছি, চলো তাড়াতাড়ি করো। এই বলে তারা যখন খাবার টেবিলে গিয়ে বসে, তখন লিপি তাদেরকে কেবলমাত্র ম্যাগি পরিবেশন করে, যা দেখে লিপির শ্বশুর এবং শাশুড়ি দুজনেই খুবই রেগে যায়। এ কি, ম্যাগি কেন? দুপুরের খাবারগুলো কোথায় গেল? তোমাকে যেগুলো রান্না করতে বলেছিলাম করনি? আগে না, করিনি। এই দুপুরে প্রচন্ড গরমের মধ্যে উপরের রান্নাঘরে আমি 2 মিনিটের বেশি দাঁড়াতে পারিনি, তাই আমি 2 মিনিটের মধ্যে শুধু ম্যাগি বানিয়েছি। তোমার এত বড় স্পর্ধা, তুমি আমাদের কথার অমান্য করছো। তোমার লজ্জা করছে না? আমাদের কি তুমি ম্যাগি খেতে দিচ্ছ? এই বুড়ো বয়সে গরমে দুপুরবেলা আমরা ম্যাগি খেয়ে হজম করতে পারবো? নিশ্চয়ই পারবেন। যদি খেতে না চান তাহলে যান, নিজে রান্না করে খেয়ে নিন। এই বলে লিপি নিজের ঘরে চলে যায়। দেখ এবার কেমন লাগে, আমাকে এসি চালিয়ে রান্না করতে দেবে না। দেখি কতদিন ম্যাগি খেয়ে থাকতে পারে। আমি তো ম্যাগি খাবো না, সকালে লুচি আলুর দম আছে সেটাই খাবো। সেই রাত্রিবেলা রান্নাঘর ঠান্ডা হলে উপরে গিয়ে রান্না করব। রাকেশ সারাদিন খেটে খুঁটে আসবে, ওর জন্য অবশ্যই ভালো ভালো খাবার রান্না করতে হবে। এই বলে লিপি লুচি আলুর দম খেয়ে ঘুমিয়ে পড়ে। বিকেলবেলা হরিপদবাবু নিজের বউকে চা বানাতে বললে কাকুলি দেবী রান্নাঘরে গিয়ে এসি চালিয়ে চা বানায়, যেটা লিপি লক্ষ্য করলে আরো বেশি রেগে যায়। এমনকি রাত্রিবেলা যখন লিপি রান্নাঘরে রান্না করতে যায়, তখন আবার কাকুলি দেবী রান্নাঘরে গিয়ে এসির রিমোটটা নিয়ে বলে, এসির রিমোট আমার কাছে থাকলো কোনো ঠিক নেই। আমার আড়ালে যদি এসি চালিয়ে তুমি রান্না করো, তাহলে এখনো এসি বন্ধ থাকছে। রাতেও নিশ্চয়ই ম্যাগি বানাবে। আমার ছেলে আসুক একবার বাড়িতে, ও যদি জানতে পারে দুপুরে আমাদের ম্যাগি খাইয়েছো, তাহলে তোমাকে এই বাড়ি থেকেই বার করে দেবে। আমি এখন আমার বরের জন্য মটন বিরিয়ানি আর চিকেন চাপ রান্না করব। আমার বরকে আমি ম্যাগি খাওয়াতে যাব কেন? রাকেশ বাড়িতে আসলে আপনি বলবেন দুপুরে আমি আপনাদের ম্যাগি খাইয়েছি, কোনো প্রবলেম নেই। আমিও বলবো আমি কেন আপনাদের ম্যাগি খাওয়াতে বাধ্য হয়েছি। রাকেশেরও তো জানা দরকার ওর বাবা মা কেমন মুখোশধারী, ছেলের সামনে তো ভালো সাজার নাটক করে। এই শুনে কাকুলি দেবী আর কিছু বলতে পারে না, তবে সে রাগের চোটে এসির রিমোট নিয়ে নিজের ঘরে চলে যায়। পরের দিন দুপুরে লিপি আবার ম্যাগি বানায়। কাকুলি দেবীও তেমনই নাছোড়বান্দা, সে কিছুতেই বৌমাকে এসির রিমোট দিতে চায় না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কেটে যায়, কিন্তু প্রত্যেক দিন দুপুরেই কাকুলি দেবী এবং হরিপদ বাবুকে ম্যাগি খেয়েই থাকতে হয়। গিন্নি, অনেক হয়েছে, এবার তুমি এসি রিমোটটা বৌমাকে দিয়েই দাও, তাহলে বৌমা অন্তত দুপুরবেলা ভালো ভালো রান্না করে খাওয়াবে। এত সহজে নয়, বুঝেছো? আর কিছুদিন যাক, আমিও দেখি বৌমা কতবার বাড়তে পারে। আমি রাকেশের কানে আস্তে আস্তে বিষ ঢালবো, তাহলে যখন আমরা ধরা পড়ব তখন রাকেশ আমাদেরকে অবিশ্বাস করতে পারবে না। আমি ওই গরিব ভিখারি বাড়ির মেয়েটাকে এসি চালিয়ে কিছুতেই রান্না করতে দেব না। তাতে যদি প্রত্যেক দিন দুপুরে আমাদের ম্যাগি খেয়ে থাকতে হয় তাই থাকবো, তবে খুব তাড়াতাড়ি আমি ওই মেয়েকে এই বাড়ি থেকে বিদায় করব।
এভাবেই দেখতে দেখতে 1 মাস কেটে যায়। এরই মধ্যে একদিন রবিবারে রাকেশ বাড়িতে থাকে আর সে নিজে হাতে লিপিকে বাজার করে রান্না করতে বলে। কিন্তু সেদিন গরমের তাপমাত্রা 45 ডিগ্রি ছাড়িয়ে যাওয়ায় লিপি কিছুতেই 3 তলার রান্নাঘরে ম্যাগি ছাড়া অন্য কোনো খাবার রান্না করতে পারে না। আসলে লিপি গরম কিছুতেই সহ্য করতে পারতো না। তার বাপের বাড়িতে এসি না থাকলেও কুলার ছিল। লিপি সেই কুলারের সামনেই 24 ঘন্টা থাকতো। তাই আজকেও লিপি বাধ্য হয়ে সবাইকে ম্যাগি খেতে দেয়। কিন্তু তখনই কাকলি দেবী তার বৌমাকে নিজের ছেলের সামনে ফাঁসানোর চেষ্টা করে। কিন্তু সমস্ত সত্য ঘটনা জানার পর রাকেশ তার বাবা মায়ের বিরুদ্ধেই কথা বলে। মা, বাবা, আমার তো মনে হয় লিপি তোমাদের এতদিন ম্যাগি খাইয়ে ঠিকই করেছে। এখানে তো তোমরাও সমানভাবে দোষী। লিপির শারীরিক কিছু সমস্যা আছে, এটাও বিয়ের আগেও আমাকে বলেছিল। ডাক্তারকে সবসময় ঠান্ডা জায়গায় থাকতে বলে, এমনকি শীতকালেও লিপিকে পাখা চালাতে হয়। অতিরিক্ত গরমের মধ্যে থাকলে লিপির অবস্থা খারাপ হয়ে যায়। রাকেশকে নিজের স্ত্রীর হয়ে কথা বলতে দেখে তখনই তার বাবা মা দুজনেই পাল্টি খেয়ে যায়। বৌমা, তুমি আমাকে আগে বলবে তো যে তোমার এরকম সমস্যা আছে, তাহলে আমি কখনোই এমন করতাম না। আসলে আমি শুধু একটু ইলেকট্রিক বিল বাঁচানোর চেষ্টা করছিলাম আর কি। আমি যদি আগে জানতাম এরকম ব্যাপার আছে, তাহলে তো তোমাকে কখনোই এসি চালাতে বাধা দিতাম না। রাগ করো না বৌমা, আমাদের ক্ষমা করে দাও। এই নাও এসি রিমোটটা ধরো। আজ থেকে তুমি যতক্ষণ রান্নাঘরে থাকবে ততক্ষণ এসি চলবে। নিজের শাশুড়ি এবং শ্বশুর মশাইকে শায়েস্তা করতে পেরে লিপি খুবই খুশি হয়। ঠিক আছে, আপনাদেরকেও আর দুপুরবেলায় ম্যাগি খেয়ে থাকতে হবে না। দাঁড়ান, আমি এখনই ভাত আর মাটন কষা রান্না করে নিয়ে আসছি। এই বলে লিপি রান্নাঘরে যায় আর এসি চালিয়ে আরাম করে ভাত এবং মাটন কষা রান্না করে নিজের পরিবারকে খেতে দেয়। সেদিনের পর থেকে লিপি ম্যাগি রান্না করা বন্ধ করে দেয়। অন্যদিকে তার শাশুড়িমা এবং শ্বশুরমশাই কখনো তার সঙ্গে অন্যায় করার সাহস পায় না। রাধিকার কয়েকদিন আগেই কল্যাণী দেবীর বাড়িতে বিয়ে হয়েছিল। আর বিয়ের পর তার শাশুড়িমা কল্যাণী দেবী তাকে তার অন্য বৌমাদের তুলনায় একটু বেশিই ভালোবাসছিল। রাধিকা শ্বশুরবাড়িতে তার শাশুড়িমা এবং তার ছেলে কনুত, কৌশল, অলোক, বিশু এবং ছোট ছেলে অর্থাৎ রাধিকার স্বামী বিকাশ থাকত। তার বড় 4 ছেলের বউ লতা, রিমা, আফি, রোমানা, যাদের অনেকদিন আগে বিয়ে হয়েছিল। দেখ দেখ মেজো, বুড়ি আবারও শুরু হয়ে গেছে। দেখি এরকম ভালোবাসা কতদিন টেকে। আমার তো এগুলো দেখে গা চলে যাচ্ছে। হ্যাঁ দিদি, তুমি ঠিকই বলেছ। এই তোরাও দেখতে পাচ্ছিস তো ভালো করে, এই বহুরূপীর রূপ দেখে নে। আমার তো মাঝে মাঝে একে অ্যাক্টিং এর জন্য অস্কার দিতে ইচ্ছা করে। নির্ঘাত এই বাড়ির বউ হয়ে এসেছি, অন্য জায়গায় হলে না একে বুঝিয়ে দিতাম। কিন্তু দেখ আবার ছোট ছেলের বউ বলে সত্যি সত্যি ভালোবাসছে না তো। আমি শুনেছি ওনাকে অনেক সোনা গহনা নিয়ে এসেছে, আর তাই হয়তো ওকে এত ভালোবাসছে। ও তাহলে তো ভালো কথা মনে করালে। তুমি তো ঠিকই বলেছ, আমি এটা আগে ভাবিনি। তার মানে আসল ব্যাপার এখানেই। ঠিক আছে, আমিও লক্ষ্য রাখবো। আর এই তোরা শোন। রিমা কিছু বলতে যাবে কি ঠিক তখনই কল্যাণী দেবী তার ছোট বৌমাকে নিয়ে সেখানে উপস্থিত হয়। রিমা যে কল্যাণী এবং তার ছোট বৌমার বিষয়ে কথা বলছিল এটা সে বুঝতে পারে। কি বলছিলে যেন আমাদের নামে? বলো বলো, বলতে বলতে থেমে গেলে কেন? আমাদেরকে দেখে ভয় পেয়ে গেলে নাকি? এতই যদি সাহস তাহলে আমাদের সামনে বলো না। ও তাহলে এই বাড়িতেও বউ শাশুড়ির দ্বন্দ্ব আছে। আমি তো প্রথমে ভেবেছিলাম আমার 4 জাকে পেয়ে সারাদিন খুব আনন্দ মজা করে দিন কাটাবো, কিন্তু না তো। দেখো বড় বৌমা, ওদেরকে যতটা খারাপ করার করেছো, ভুল করেও আমার ছোট বৌমার কোনো ক্ষতি করতে যাবে না। তাহলে কিন্তু আমি তোমাদেরকে ছেড়ে কথা বলবো না। সে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না মা। আমি মানুষ দেখলেই বুঝে যাই কে কেমন। যেদিন আমি প্রথমেই বাড়িতে এসেছিলাম সেদিন আমি এদের মুখ দেখেই বুঝতে পেরেছিলাম। আপনি এখান থেকে চলুন মা, আমি এখানে এক মুহূর্ত দাঁড়াতে চাই না। এই বলে রাধিকা তার শাশুড়ি মাকে নিয়ে সেখান থেকে চলে যায়। লতা, রিমা এবং বাকি 2 বৌমা বুঝতেই পারে না যে রাধিকা কিছু না জেনেই কেন এরকম বলল। তখন বড় বৌমা লতা বলে, বাদ দে তো, ওইসব ফালতু চিন্তা করে আমাদের কোনো লাভ নেই। যার যখন জ্বালা ধরবে আমাদের কাছে নিশ্চয়ই আসবে। ওই কল্যাণী কেমন একদিন হাড়ে হাড়ে টের পাবে।
হ্যাঁ দিদি, তুমি ঠিকই বলেছ। এখন আমরা কিছু বলতে গেলে ওই নাটকবাজ আমাদেরকে বন্ধা বন্ধা বলে নাটক করে কাটিয়ে দেবে, কিন্তু আমরা যে কেন বন্ধা হয়ে আছি সেটা আমরাই জানি। এই চল চল, যে যার কাজে লেগে পড়, না হলে ওই বুড়ি আবারও এসে চেঁচামেচি করবে। এই বলে তারা চার বৌমা যে যার কাজে লেগে যায়। এভাবেই বেশ কয়েকদিন চলতে থাকে। এদিকে কল্যাণী দেবী তার ছোট বৌমা রাধিকাকে তার অন্য জায়েদের বিষয়ে প্রতিদিনই একটু একটু করে উল্টোপাল্টা কথা বলতো। এমনই একদিন কল্যাণী দেবী রাধিকাকে অন্য বৌমাদের নামে উল্টোপাল্টা বলছিল। আচ্ছা মা, আমি জানি ওরা খারাপ, আর সব বাড়িতেই এরকম কেউ না কেউ থাকে, কিন্তু কই আপনি তো আমাকে এটা বললেন না যে ওরা আপনার সঙ্গে কেমন ব্যবহার করেছে। আমি যেই থেকে এসেছি দেখছি ওরা প্রতিদিন বাড়ির সব কাজই করে, তাহলে তবুও আপনি ওদেরকে খারাপ বলেন কেন? আসলে বৌমা, আমার দুঃখের কথা তোমাকে কি বলবো। আমার নাতি নাতনির খুব শখ, কিন্তু ওরা এমন মুখপুরি বন্ধা, কেউ আমায় একটা নাতি নাতনি দিতে পারেনি। তুমি বলো বৌমা, এই বয়সে বাচ্চাদের মুখ দেখবো না তো কি প্রতিদিন ওদের পোড়া মুখ দেখবো? হ্যাঁ মা, আপনি ঠিকই বলেছেন, আর এটা তো স্বাভাবিক। কিন্তু আপনি চিন্তা করবেন না, দেখবেন আমি নিশ্চয়ই মা হব আর আপনার শখ পূরণ করব। আমি আপনার ভালো বৌমা, সারা জীবন ভালো হয়েই থাকবো। এই এই তুই চুপ কর আর একটু ব্রেক মার। আমার নাতি নাতনি কিছুই লাগবে না, যেমন আছিস তেমনই থাক। বেশি পাকামো করতে গেলে ওদের মতো তোরও অবস্থা হবে। কি হলো মা, আপনি খুশি হননি? মানে আমার মা হবার কথা শুনে আপনার ভালো লাগেনি বুঝি? হ্যাঁ হ্যাঁ, ভালো কেন লাগবে না, কিন্তু আমার কি মনে হয় জানো, এই সময় তোমার বাচ্চা না নেওয়াই ভালো। কারণ তুমি তো জানো ওরা তোমাকে দেখে কত হিংসা করে। এখন তুমি মা হয়েছো শুনে ওরা যদি তোমার কোনো ক্ষতি করে দেয়। এটা শোনার পর রাধিকার কথাটি ঠিক বলে মনে হয় এবং সেও তখন বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত পাল্টে ফেলে। এভাবে আরো কয়েক মাস কেটে যায়। কল্যাণী দেবী ছেলেরা অন্য শহরে চাকরি করত, আর ছোট ছেলে কয়েকদিনের ছুটিতে বাড়িতে থাকতে এসেছিল। আর এখন তার অফিসে ফেরার সময়ও হয়ে গিয়েছিল, তাই কিছুদিনের মধ্যেই সে আবার অন্য শহরে চলে যায়। আরো কয়েকদিন কেটে যায়। এমনই একদিন হঠাৎ রাধিকা মাথা ঘুরে পড়ে যায়। এই রিমা, শোন শোন, ছোট মাথা ঘুরে পড়ে গেছে। এই তুই শিগগিরই একটা ডাক্তারকে ফোন করে ডাক, ওর মনে হয় শরীর খারাপ। না, তোমাদের এত উপকার করতে হবে না, ওর কি হয়েছে সেটা আমি বুঝে নেব। ডাক্তার ডাকবে? কেন, ডাক্তারের ফিসের টাকা কি তোমার বাবা এসে দিয়ে যাবে? মা, এর উপরে দয়া করুন, একে প্লিজ ডাক্তারের কাছে নিয়ে যান, না হলে কোথায় কি হয়ে যাবে। হ্যাঁ মা, আমাদের সঙ্গে যা করেছেন করেছেন, কিন্তু প্লিজ এর সঙ্গে এরকম করবেন না, আমরা আপনাদের পায়ে ধরছি। তাদের হাজার অনুরোধ করা সত্ত্বেও কল্যাণী দেবী সেদিন তাদের একটি কথাও শোনেনি। সে অসুস্থ রাধিকাকে তার ঘরে নিয়ে চলে যায়। সেদিন কল্যাণী দেবী বুঝতে পেরেছিল যে রাধিকা মা হতে চলেছে, আর সেটা যাতে কেউ জানতে না পারে সেই জন্য সে তাকে আলাদা করে রেখেছিল। আসলে কল্যাণী দেবী একটি লোভী কৃপণ প্রকৃতির মহিলা ছিল, আর এটা তার চার বৌমা ভালো করেই জানত। তার কাছে টাকা থাকলেও সে কারোর পিছনে একটি টাকাও খরচ করতে চাইতো না, আর ডাক্তারের কাছে গেলে টাকা খরচ হবে এই ভেবে সে রাধিকাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চায় না। কিছুক্ষণ পর রাধিকার জ্ঞান ফিরে আসে। মা, আমার খুব মাথা ঘুরছে আর বমি বমি পাচ্ছে, আমি মনে হয় মা হতে চলেছি। আরে না না, এরকম কোনো ব্যাপার নয়, পেটে গ্যাস হলে মাঝে মাঝে এরকম হয়। তুমি চিন্তা করো না বৌমা, আমি কালকে ওষুধের দোকান থেকে তোমার জন্য গ্যাসের বড়ি এনে দেব। যখনই এরকম হবে তুমি গ্যাসের বড়ি খেয়ে নেবে, দেখবে একদম তুমি ঠিক হয়ে যাবে। আচ্ছা মা, যেটা ভালো বোঝেন সেটাই করুন। আমার তো মাথা এখনো ঘুরছে। হ্যাঁ, এই সময় তো মাথা ঘুরবেই। তুমি চিন্তা করো না বৌমা, কয়েকদিন এই ওষুধ খেলে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে বৌমা, আমি দেখছি আমার কাছে কোনো ওষুধ আছে কিনা। এই বলে কল্যাণী দেবী উল্টোপাল্টা একটি ওষুধ নিয়ে এসে রাধিকাকে খাইয়ে দেয়। বেশ কিছুক্ষণ কেটে যায়। রাধিকার পেটে খুব যন্ত্রণা শুরু হয় এবং সে আগের থেকে আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। সে পেটে হাত দিয়ে ছটফট করতে থাকে। এটা দেখে কল্যাণী ভয় পেয়ে যায়
এবং সে সেখান থেকে পালিয়ে যায়। সে যন্ত্রণায় চিৎকার করতে থাকে। তখন তার 4 জা তার কাছে আসে এবং তারা ব্যাপারটি বুঝতে পেরে আর দেরি না করে তাকে হসপিটালে নিয়ে যায়, যেখানে ডাক্তার তাদেরকে জানায় যে প্রেগনেন্ট অবস্থায় উল্টোপাল্টা ওষুধ খাওয়ানোর ফলেই তার এরকম অবস্থা হয়েছে। দেখলি তো ডাক্তার কি বলল? এখন তুই নিজেই বুঝে নে, যাকে তুই এতদিন অন্ধের মতো বিশ্বাস করেছিস সে আসলে কেমন। আসলে ও একটা শয়তান, আর এরকম একই জিনিসও আমাদের সঙ্গেও করেছে। তোকে তো ঠিক সময় দেখার লোক ছিল, তাই তুই এখন হসপিটালে আছিস, কিন্তু আমাদের সময় তো আমরা এই সুযোগটুকুও পাইনি। হ্যাঁ রে বোন, দিদি ঠিকই বলছে। আসলে মা খুবই লোভী, উনি তোকে মুখেই ভালোবাসতো, আর এটা আমরা প্রথম থেকেই জানতাম। কিন্তু দিদি, তোমরা আমাকে আগে বলনি কেন? তাহলে আমি কারোর সঙ্গে এরকম অন্যায় হতে দিতাম না। তোমাদের সাহস নেই, তাই তোমরা মুখ বুজে সহ্য করছো, কিন্তু আমি সহ্য করতে পারবো না। দেখ বোন, এরকম কিছু বলিস না, যাতে করে বাড়িতে ঝগড়া হয় আর আশেপাশের লোকেরা মাকে খারাপ বলে। তারা সকলে মিলে এভাবে সেদিন রাধিকাকে বোঝাতে থাকে, কিন্তু রাধিকা একটু আলাদা প্রকৃতির ছিল। সে অন্যায় মোটেও সহ্য করতে পারত না। রাধিকা সুস্থ হয়ে গেলে তারা সেখান থেকে রাধিকাকে বাড়িতে নিয়ে চলে আসে। মা, আপনি আমাদের সঙ্গে এরকম করতে পারলেন? আপনি জেনে শুনে আমাকে ওই ওষুধটি খাইয়েছিলেন, যাতে করে আমার বাচ্চাটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, খাইয়েছি, আর ঠিক করেছি, কারণ আমার আগে থেকেই 5-5টা ছেলে আছে। এখন এই বাড়িতে নতুন করে কেউ আসুক আর আমার এক্সট্রা খরচ হোক, সেটা আমি কখনোই চাই না। ছি মা ছি, আপনি ছেলে মেয়েদের এক্সট্রা খরচ ভাবেন? আপনার এত সংকীর্ণ মানসিকতা! এখন আপনার মতো যদি আপনার ছেলেরা ভাবে, আর তারা যদি আপনাকে বৃদ্ধ বয়সে দেখতে অস্বীকার করে, তাহলে আপনি কি করবেন বলুন তো? আমরা নিজেদের বাবা মা ঘরবাড়ি সবকিছু ছেড়ে আপনাদের পরিবারকে আপন করে নিয়েছি, আপনাকে নিজের মা ভেবে সেবা করছি। দেখুন মা, সমাজের প্রত্যেকটা মানুষই প্রত্যেকের উপরে নির্ভরশীল, আপনি সেটা তো অস্বীকার করতে পারবেন না। আপনার ছেলে আছে বলে আপনি ভাবছেন যে বয়সকালে আপনার ছেলেরা আপনাকে দেখবে, কিন্তু আপনি যখন থাকবেন না, আর আমাদের বয়সকালে কে দেখবে বলুন? আমাদেরও তো ইচ্ছা আছে যে আমরা মা হব। রাধিকার কথা শুনে কল্যাণীর ভুল ভাঙে। সে বুঝতে পারে যে এতদিন সে কত বড় ভুল করে এসেছে। কল্যাণী দেবী তার ভুলের জন্য সবার কাছে ক্ষমা চায়। সকলেই তাকে ক্ষমা করে দেয়। কয়েকদিন পর তার 5 ছেলে বাড়ি ফিরে আসে। কল্যাণী দেবীর বৌমারা কোনো কথাই তার ছেলেদেরকে বলে না এবং ছেলেদের সামনে তার সম্মান অক্ষত রাখে। কয়েক মাস পর তারা 5 বৌমাই একই সঙ্গে গর্ভবতী হয়। এখন কল্যাণী দেবীর চিন্তাভাবনা অনেকটাই পরিবর্তিত হয়েছে, তাই সে তার 5 অন্তঃসত্ত্বা বৌমাকে নিজের মেয়ের মতো করে ভালোবাসতে থাকে। এভাবেই তারা সুখে শান্তিতে বসবাস করে।